ভোটের মাঠে নতুন নিবন্ধিত দলগুলোর ভূমিকা হতাশাজনক। বেশিরভাগ আসনে প্রার্থী দিতে পারেনি এনসিপি সহ কেউ। জোটে ঝুঁকেই হারিয়েছে স্বকীয়তা, বলছেন বিশ্লেষকরা। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যায় জাস্ট একটা দুইটা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। পটুয়াখালী ৩ আলোচনায় বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন আর দলীয় জোটের প্রার্থী নূর চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও সমালোচনায় কুমিল্লা ১০-এর গফুর ভূঁইয়া। রাজবাড়ীতে র্যাবিস ভ্যাকসিনের সংকট, টাকা দিলে মিলছে হাসপাতাল কম্পাউন্ডেই। চাহিদা অনুযায়ী দ্রুত পাওয়া যাবে আশা কর্তৃপক্ষের। বুঝলাম ভ্যাকসিন নেই, কিন্তু আমরা যদি ২০০০ টাকা দেই এই ভ্যাকসিনটা কোথা থেকে আমরা আনবো? এপ্রিলে কেমন দিচ্ছে আমার মেয়েদের 2 ডোজ দিচ্ছে 120 টাকা করে, তৃতীয় ডোজ নিতে আসছি কালকে 500 টাকা চাইছে। অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে পল্লী সঞ্চয় ব্যাংক। বিতরণকৃত ঋণের ৫১% খেলাপি। কারসাজির মাধ্যমে কম দেখানো হয়েছে প্রভিশন ঘাটতি। আবারও মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। নিরাপত্তা ঝুঁকিতে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। নিবন্ধন নিয়ে যুদ্ধ করলেও ভোটের মাঠে ৫০টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি নতুন নিবন্ধিত কোনো দলই। কোনো দল প্রার্থী দিয়েছে ১ বা ২টি আসনে। এমনকি ২৪-এর গণঅভ্যুত্থানের পর বিকল্প রাজনৈতিক শক্তির আশা জাগিয়েও মাত্র ৪৪ আসনে প্রার্থী দিতে পেরেছে তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, বড় দুই দলের নেতৃত্বে গঠিত জোটে ঝুঁকেই স্বকীয়তা হারিয়েছে নতুনরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। নিবন্ধনের জন্য নভেম্বরে ১৩৪ ঘন্টা অনশন করেছিলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এক্ষেত্রে ইসির যুক্তি ছিল, মানদণ্ড অনুযায়ী ২২ জেলার ২টি ও ১০০ উপজেলার ৬৩টিতে তার দলের অফিস নেই। শেষ পর্যন্ত আমজনতা দল নিবন্ধন পায়। সে সময় তারেক ৩০০ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন। আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপিতে যেতে হবে। তবে বাস্তবতা হলো মাত্র ১৯টি আসনে প্রার্থী দিতে পেরেছে দলটি। আমজনতা দলের সভাপতি জানান, সময় স্বল্পতার কারণে সব আসনে প্রার্থী দিতে পারেননি তারা। আমজনতার আগে নিবন্ধন পায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ছিল নতুন এই দলটিরও। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটে যোগ দিয়ে প্রার্থী দিয়েছে মাত্র ৪৪টি আসনে। আসন ভাগাভাগিতে দলটির প্রার্থী কমতে পারে আরও অন্তত ১৫টি আসনে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই যাত্রাটা থাকবে। ১১ দলীয় এই জোটে আছেন নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নির্বাচনে প্রার্থী দিয়েছে যথাক্রমে ৮টি এবং ২টি আসনে। এছাড়া বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী। ৩০টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, জনকল্যাণ নয়, রাজনৈতিক সুবিধা নিতেই নিবন্ধন নিচ্ছে দলগুলো। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যায় জাস্ট একটা দুইটা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল, খুব দেখা যায় না আসলে। সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই নাই, একটা দুইটা তিনটা চারটা। তফসিলের আগে ২০২৫ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় আরও ৫টি রাজনৈতিক দল। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ মাইনরিটি পার্টি আলাপ আলোচনা করে যাচ্ছে জোটের জন্য। বাকি 4টি দল এককভাবে নির্বাচনে অংশ নিলেও কোনো দলেই প্রার্থী দিতে পারেনি ৩০টির বেশি আসনে। বিএনপি বা জামাতের থেকে আমরা যখন আলাদা একটা জায়গাতে অবস্থান করেছি, আপনি দেখেছেন যে টাকা দাখিলের কত সপ্তাহখানেক আগে, তো এই এক সপ্তাহের মধ্যে
আমাদের 19 জন সাবমিট করেছে, আমি মনে করি এটা অনেক বেশি সংখ্যক হয়েছে। এমপি হওয়ার ক্যান্ডিডেট যোগ্য লোক তো আপনি রাস্তার লোক যদি বসায় দিতে পারবেন না। আমি দিতে পারি কিন্তু এই দেওয়াটাকে দেওয়া আপনাকে তো বুঝতে হবে যে একজন এমপি হতে গেলে স্ট্যাটাসটাকে। জুলাই গণ অভ্যুত্থানের পর ইসির নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ আরও 6টি রাজনৈতিক দল, যাদের বেশিরভাগই নির্বাচনে অংশ নিচ্ছে জোটবদ্ধ হয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানোই আসন্ন নির্বাচনের বড় চ্যালেঞ্জ, এমন দৃষ্টিভঙ্গি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পাশাপাশি ভোটার উপস্থিতি সন্তোষজনক না হলেও প্রশ্ন উঠতে পারে। পর্যবেক্ষক মিশন প্রধান বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মত প্রকাশের স্বাধীনতা জরুরি। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। এর ফলে ভোটের প্রতি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকবে। 2008 সালের পর এই প্রথম পূর্ণ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 27 দেশের এই জোটের সাথে যুক্ত হয়েছে কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে। এই ইউ+ টিমের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক কাজও শুরু করেছেন এরই মধ্যে। প্রধান উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক সেরেছেন তারা। কথা বলেছেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দের সাথেও। নতুন বছরের শুরুতেই বৈঠক করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথেও। রোববার ইউ+ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রথম সংবাদ সম্মেলন। জানানো হয়, ভোট পূর্ব ও পরবর্তী সহ 200 পর্যবেক্ষক থাকছে তাদের। বাংলাদেশের নির্বাচনী পথ চলায় কোনো ব্যত্যয় হচ্ছে কিনা মূলত তা দেখতে চান তারা। পুরো নির্বাচন প্রক্রিয়া দেখতে বুঝতে 2 মাসের মতো কাজ করব আমরা। ভোটের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকছে কিনা সেটি দেখব আমরা। পর্যবেক্ষক দলের প্রধান জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। আগের মতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা কেন এখন বলেন না তারও ব্যাখ্যা দেন তিনি। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পুরনো দ্বন্দ্ব আছে। আমরা ধারণা করি রিকনসিলিয়েশনের সুযোগ আছে। নির্বাচনে আমাদের প্রত্যাশা সন্তোষজনক ভোটারের উপস্থিতি। সেটি না হলে তার আলোকে আমরা সুপারিশ করতে পারি। প্রশ্ন আসে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের চ্যালেঞ্জ, বিশেষ করে চলমান সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও। ভোট নিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানো ও তা প্রতিষ্ঠা করা এই নির্বাচনে বড় চ্যালেঞ্জ। সহিংসতা নিয়েও অনেক কথা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই পরিস্থিতি সরকার সামাল দিতে পারবে বলে ধারণা আমাদের। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। প্রতিনিধি দলটি জানায়, স্বাধীন, নিরপেক্ষ ও কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। তবে গণভোট নিয়ে কাজ করার এখতিয়ার তাদের নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আজ আপিল নিষ্পত্তির 3য় দিন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুনানি করবে কমিশন। রোববারও উভয় পক্ষের বক্তব্য শেষে 58 জনের আপিল মঞ্জুর হয়েছে, বাতিল হয়েছে 7টি। তথ্যের অসঙ্গতির জন্য 6টি মুলতবি রাখা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানান প্রার্থীরা। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানি। রোববার বিকেল 5টা পর্যন্ত শুনানি হয়েছে 71 থেকে 140 নম্বর আপিল পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে 58 জনের আপিল মঞ্জুর হয়, বাতিল হয় 7টি। তথ্যগত অসঙ্গতির কারণে মুলতবি রাখা হয়েছে 6টি। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে 1% ভোটারের সমর্থনকে গুরুত্ব দিচ্ছে ইসি। ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে।
দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি যাতে ব্যক্তি স্বার্থে না হয় বা ব্যক্তি কাজে ব্যবহৃত না হয় সেই দিকেই সর্বদিক থেকে সর্বসাধারণ ক্ষেত্রে যদি আমরা সচেতন থাকি। ওনারা স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের যে আপিল ওনারা মঞ্জুর করেছেন। দ্যাটস ইট। এখন রিটার্নিং অফিসার আসেনি এখানে, আমাদের এটা আমাদের তো দায়বদ্ধতা নেই। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন। মামলার তথ্য গোপন ও স্বাক্ষরের তারিখে গরমিল দেখিয়ে বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ঢাকা 18 আসনে একই মনোনয়নপত্র বৈধতা পায়। বাতিলের কারণ হিসেবে মবের অভিযোগ করেন তিনি। একই অভিযোগ জাতীয় পার্টির মহাসচিবেরও। রাজনীতি প্রতিযোগিতা আছে, ভোট যখন প্রতিযোগিতা তো বটেই, কে হারবে কে জিতবে, হারা জেতারই তো লড়াই। কিন্তু সেই হারা মানে এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন। আমি ব্যাংক থেকে কিছুই নেই নাই, তাহলে কিছুই নিলাম না, আমি আমার নাগরিক অধিকার কেন আমি করতে পারবো না, এক্সারসাইজ করতে পারবো না টু বি এ ক্যান্ডিডেট। এই ধরনের ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে শুধু আমাদের প্রার্থী না, আমরা দেখছি একটু ভিন্ন রকম একটু অবস্থা আমরা দেখছি, আমরা একটু সামান্য বৈষম্য দেখতে পাচ্ছি। শিক্ষাগত যোগ্যতা, মামলার তথ্য, সম্পদের হিসাব সহ বিভিন্ন বিষয়ে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী যাচাই করে 18 জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালী 3 আসনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন। আসনটিতে বিএনপি জোট থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো। তার আশা শেষ পর্যন্ত প্রার্থিতা তুলে নেবেন প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। যোগ্যতার ভিত্তিতে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি। স্বাধীনতার পর গত 52 বছরে আসনটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে মাত্র 2 বার। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে আসনটিতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। নির্বাচনের সময় যত এগোচ্ছে ততই সরগরম হয়ে উঠছে রাজপথে তার সক্রিয়তা। পটুয়াখালী 3 গলাচিপা দশমিনার বিএনপি নেতাকর্মীদের এবং ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। যদি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। বিএনপি জোটের আসন সমঝোতায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুও আসনটিতে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজপথে নেতাকর্মীদের নিয়ে তারও রয়েছে সরব ভূমিকা। প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে প্রার্থিতা তুলে নিয়ে একসাথে কাজ করার আহ্বান গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতার। বড় বড় জাতীয় নেতা ছিলেন, দল থেকে সিটকে পড়ে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গিয়েছেন। কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবে। বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করব যে আসেন একসাথে কাজ করি। তবে দল থেকে বহিষ্কার হলেও হাসান মামুনের পক্ষে জোটবদ্ধ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। আমাদের হাসান মামুন ভবিষ্যতে এমপি হিসেবে আমরা তারা সংসদে পাঠাবো। দল যাতে মনোনয়ন দান দেয় নাই, মানবেই মার্কা, আমাকে ধানের দরকার নেই। মামুনের জনপ্রিয়তা বেশি এবং সে এখানে নির্বাচিত হবে, স্বতন্ত্রভাবে সে নির্বাচিত হবে। চাষি, মজুর, শিক্ষিত অশিক্ষিত এবং অফিস আদালত সব জায়গার লোকজনই ওনার প্রতি একটু আকৃষ্ট। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ ভোটাররাও। যে আমাকে খোঁজখবর নেবে, দেশের উন্নয়ন করবে, তাকেই আমরা ভোট দেবো। আমরা যারা যোগ্য মনে করবো তারে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। ওই প্রার্থীটা দরকার, এই প্রার্থীটা আমাকে জনগণের ভালো চাইবে। এরই মধ্যে সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যেই প্রস্তুতি গ্রহণ প্রয়োজন সেটি আমরা ইম্পার্শিয়ালি করছি। অর্থাৎ এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,75,871 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের 5 জন প্রার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হলফনামায় মদ চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও সমালোচনায় কুমিল্লার সেই বিতর্কিত বিএনপি নেতা এবং কুমিল্লার 10 আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। কোর্টে হাজির না হয়েও কিভাবে অব্যাহতি পেলেন এমন প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছেন আরেক প্রার্থী। বিতর্কই যেন পিছু ছাড়ছে না কুমিল্লা 10 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার। এবার তার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন একই আসনের অপর প্রার্থী অ্যাডভোকেট নূরে আলম।
হলফনামায় যতটুকু মামলার তালিকা দিছে সবগুলো মামলা আমরা দেখলাম এবং 2008 সালেও আমরা এটা জাস্টিফাই করে দিলাম। 2008 সালেরও কিছু মামলা উনি হলফনামা আনে নাই, আমরা সেটাও উল্লেখ করছি আমাদের দরখাস্ত। চিটাগং কাস্টমসের মাসুদ হাসানের তদন্তাধীন একটা মামলা জিআর 952 মামলার উনি আসামি, 4 নম্বর আসামি, কিন্তু উনি কোর্টে না গিয়ে অব্যাহত, ওটা হলফনামা লেখা আছে অব্যাহত, কিন্তু আমরা জানতে পারছি উনি কোর্টে যায়ও নাই এবং কোর্টে কোনো এরকম কোনো অর্ডার পান নাই বা কোর্ট জাজ এই বিষয়ে কোনো রায়ও দেন। তথ্য গোপনের সত্যতা নিশ্চিতে যমুনার অনুসন্ধান চট্টগ্রামে। জানা যায় আব্দুল গফুর ভুইয়ার বিরুদ্ধে সিআরপিতে সুতা আমদানির আড়ালে মদ চোরাচালানের অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হাসান 2024 সালের 13 অক্টোবর মামলা করেন। সেই মামলায় 4 নম্বর অভিযুক্ত তিনি। আমদানিকারক এটা সুতা ডিক্লারেশন দিয়েছিল, ফেব্রিক্সের ডিক্লারেশন ছিল, কিন্তু পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এআইআর শাখা এটা শতভাগ কায়িক পরীক্ষা করে এবং কায়িক পরীক্ষার পরে এটা দেখা যায় যে বিদেশি মদ রয়েছে। নির্বাচনী হলফনামায় গফুর ভুইয়া মামলাটি থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করলেও চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জানা যায় তিনি মামলায় কখনো হাজির হননি এবং অব্যাহতিও পাননি। তবে অব্যাহতি চেয়ে আবেদন পাঠানো হলেও তার নিষ্পত্তি হয়নি এখনো। এদিকে গেল 29 ডিসেম্বর হলফনামায় স্বাক্ষরিত নথিতে গফুর ভুইয়া এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেন। অথচ পরে কুমিল্লার ডিএসবি স্বাক্ষরিত নথিতে দেখা যায় তিনি এজাহারে অভিযুক্ত। ফলে এমন প্রার্থী যাচাই বাছাই বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তদন্তাধীন বিষয়, বিচারাধীন বিষয় এগুলো নিয়ে আমরা আপাতত মন্তব্য করতে পারি না। না, শাসিত তো হয় না এখানে। এটা ওই যে 173 এ ধারায় একটা সুযোগ আছে, সেই ধারায় আবেদন করছে। নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি সত্যি এ ঘটনা ঘটে থাকে অনতিবিলম্বে তার প্রার্থিতা বাতিল করা উচিত। আইন প্রণেতা হবে নির্বাচনে পাশ করলে সে যদি আইনে অমান্য করে, আইন ভঙ্গ করে, তাহলে এমন নেতা দিয়ে আমরা কি করব? কেউ যদি কাগজপত্রে গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত এবং তার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না। মদ চোরাচালান মামলার নথি অনুযায়ী গফুর ভুইয়া সহ 8 জন সুতা আমদানির নামে 11,686 লিটার মদ, 100 প্যাকেট গার্মেন্টস ওরিয়েন্টেড ফেব্রিক্সের পরিবর্তে চোরাচালান করে বলে মামলায় উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে গফুর ভুইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। হলফনামায় তথ্য গোপন নির্বাচনী রাজনীতিতে নতুন কিছু নয়, তবে কুমিল্লা 10 আসনের এই অভিযোগ শেষ পর্যন্ত কতটা টিকে থাকে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের তদন্ত ও সিদ্ধান্তের উপর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য প্রায় 41,700 কর্মকর্তার প্যানেল চূড়ান্ত। 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রশিক্ষণ। প্রয়োজনের তুলনায় 5% বাড়তি কর্মকর্তা রাখা হয়েছে এবার। দায়িত্ব করণীয় সম্পর্কে পুরো প্যানেলকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের 16 সংসদীয় আসনে এবার ভোট কেন্দ্রের সংখ্যা 1,965টি এবং ভোট কক্ষ 12,595টি। সে হিসেবে প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার এবং প্রতি কক্ষে একজন সহকারী প্রিজাইডিং ও 2 জন পোলিং অফিসার মিলে 39,750 জন কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্বে। তবে অতিরিক্ত 5% মিলে 41,726 জন পাচ্ছেন প্রশিক্ষণ। 22 জানুয়ারি থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন যে নিরপেক্ষ হবে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী করতে হবে এবং বিশ্ব বিবেক আমাদের সাথে যাতে একমত পোষণ করে সেভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা সেই জনবলটাকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে তুলব। এর আগের অনেক নির্বাচনে কিছু ভোট গ্রহণ কর্মকর্তার পেশা, পরিচয়, যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এবার প্যানেল তৈরিতে সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে দাবি কমিশনের। স্বচ্ছতা, দায় দায়িত্ব এবং গ্রহণযোগ্যভাবে নির্বাচনের সাথে তারা যুক্ত হবেন, এটা আমরা আশা করি তাদেরকে আমরা সেইভাবে প্রস্তুত করতে পারবো। সম্প্রতি চট্টগ্রামে ভোট গ্রহণ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকেও দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ হচ্ছে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। আমরা দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা
রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে। চট্টগ্রামে এবার মোট ভোটার সংখ্যা ৬৬,৮২,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪,৮৩,৮৭৭ জন এবং নারী ৩১,৯৮,৫৭০ জন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর্থিকভাবে গভীর সংকটে পল্লী সঞ্চয় ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংক থেকে দেয়া অর্ধেক ঋণই এখন খেলাপি। ক্রমান্বয়ে কমছে ঋণ গ্রহীতার সংখ্যা। কারসাজির মাধ্যমে দেখানো হচ্ছে ভুয়া লভ্যাংশ। দুর্দশাগ্রস্ত 5টি ব্যাংকে রাখা আছে স্থায়ী আমানত। এর ফলে একদিকে অর্থ উত্তোলন সম্ভব হচ্ছে না, অন্যদিকে পাওয়া যাচ্ছে না লাভের অংশ। অনিয়ম দুর্নীতির মাধ্যমে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক। টেনে তুলতে সরকারের তেমন পদক্ষেপ নেই বললেই চলে। পল্লী সঞ্চয় ব্যাংকের অনিয়ম নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বিস্তারিত জানাচ্ছেন রিমন রহমান। শহর থেকে দূরে প্রান্তিক মানুষদের আর্থিক সহায়তার জন্য সৃষ্টি করা হয় পল্লী সঞ্চয় ব্যাংক। সরকারের আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকেই 2014 সালে পল্লী সঞ্চয় ব্যাংকের জন্ম। ক্ষুদ্র ঋণ এবং সমবায়ের ভিত্তিতে ঋণ ও সঞ্চয় সংগ্রহ করে পল্লী এলাকার মানুষদের স্বাবলম্বী করাই ছিল উদ্দেশ্য। কিন্তু কোন অবস্থায় আছে মহৎ এই উদ্যোগ? রাজধানীর একটু দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও ব্যাংকের এই শাখায় তৈরি হয়েছে চরম আর্থিক সংকট। অর্থের অভাবে ব্যাহত হচ্ছে কার্যক্রম। কিস্তি আদায় করে সেই অর্থ থেকেই দেয়া হয় নতুন ঋণ। খেলাপি ঋণও পাহাড় সমান। ঋণ নিব অনেক সময় লাগে, টাকা ঠিক মতো পাওয়া যায় না, এরকম সমস্যা আর কি। হেড অফিসের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ হেড অফিসে তো এখন আর টাকা নেই। প্রজেক্ট থাকতে গভর্নমেন্ট দিয়েছেন, তখন সুযোগ ছিল। এখন ব্যাংকে তো আর কেউ দিচ্ছে না, তাহলে হেড অফিস কোথা থেকে দিবে? তবে যদি আমরা ফান্ড পেতাম, সদস্যরা উপকৃত হতো। পল্লী সঞ্চয় ব্যাংকের সার্বিক অবস্থাই নাজুক। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ 51%, অর্থাৎ বিতরণ করা ঋণের অর্ধেকের বেশি এখন খেলাপি। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য সবল দেখাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে। অভ্যন্তরীণ নিরীক্ষায় দেখা গেছে বিআরপিডি সার্কুলার না মেনে নিজস্ব ঋণ শ্রেণীবিন্যাস নীতিমালা করে 7,000 কোটি টাকা শ্রেণীকৃত ঋণকে দেখানো হয়েছে 2,000 কোটি টাকা। ব্যাংকের 2,000 কোটি টাকাকে ঋণ গ্রহীতার জামানত হিসেবে দেখিয়ে শ্রেণীকৃত ঋণের উপর প্রভিশন কম দেখানো হয়েছে 100 কোটি টাকা। খেলাপিটার জন্য আমরা তাগাদা দিচ্ছি, মাঠকর্মীদের মোটিভেট করার চেষ্টা করছি যাতে তারা আদায়টা করে। আমরা পুনঃ তফসিল করতে পারছি না, আমাদের সিবিএস সিস্টেমে এটা অপশনটা নেই বলে আমরা করতে পারছি না। না হলে আমাদের খেলাপি ঋণটা উল্লেখযোগ্য হারে কমতো। কারসাজির মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স মডিউলের প্রায় 3,000 কোটি টাকাকে ক্যাশ বেসিস থেকে অ্যাকচুয়াল বেসিসে রূপান্তর করে ফেক প্রফিট দেখানো হয়েছে 372 কোটি টাকা। মারাত্মকভাবে কমছে ঋণ গ্রহীতার সংখ্যা। এক বছরে ঋণ গ্রহীতা কমেছে 1,25,000 জনের বেশি। সেবা গ্রহীতার সংখ্যাও কমেছে 1,60,000। রাষ্ট্রের তো সব ব্যাংকগুলোতেই মোর অর লেস কম বেশি এই অবস্থা। কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মহল তাদের নিজ স্বার্থে এই ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা বা ইয়েগুলো তাগুলো অপব্যবহার করে, দুর্নীতি করে, টাকা পয়সা খেয়ে সব কিছু করে এখন ব্যাংকটাকে একটা অচল ব্যাংকে তৈরি করে ফেলেছে। দুর্দশাগ্রস্ত 5 ব্যাংকে পল্লী সঞ্চয় ব্যাংকের নামে স্থায়ী আমানতের পরিমাণ এখন 700 কোটি টাকার বেশি। ওই ব্যাংকগুলো থেকে এখন পাওয়া যাচ্ছে না লভ্যাংশ, তোলা যাচ্ছে না আসল অর্থ। সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিলুর রহমান নিজের ইচ্ছায় এই ব্যাংকগুলোতে এফডিআর করেন। এছাড়া ব্যাংকের মধ্যে একটি সিন্ডিকেট করে নানা অনিয়মের মাধ্যমে তার সময়েই ফতুর হয় এই ব্যাংক। দুর্নীতির অভিযোগে পরিবর্তিত সময়ে বাতিল করা হয় তার নিয়োগ। অতফসিলিভুক্ত হওয়ার কারণে তফসিলি ব্যাংকের মতো প্রফেশনালিজম সেখানে গড়ে ওঠেনি। প্রফেশনালিজমের কিঞ্চিত ঘাটতি আছে। অর্থাৎ তারা যদি প্রতিষ্ঠানটাকে সাস্টেইন করতে চায় এবং শক্ত ভিত্তির উপর এটা দাঁড়িয়ে থাকুক, তাই তাদের কাম্য হয়। তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংক যে সকল নির্দেশনা দিয়েছে এগুলো পরিপালন করা উচিত। যতই দিন যাচ্ছে ততই রুগ্ন হচ্ছে পল্লীর মানুষের এই ব্যাংক। ধস ঠেকাতে দ্রুত পদক্ষেপ দরকার। সার্বিকভাবে বলা যায় আর্থিক অনিয়ম এবং দুর্নীতিতে ডুবতে বসেছে পল্লী সঞ্চয় ব্যাংক। দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পদক্ষেপ না নিলে ঘটতে পারে বড় ধরনের আর্থিক বিপর্যয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী একজন সহ 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মানিকগঞ্জ নেত্রকোনা নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আপন 3 ভাইয়ের সরাসরি অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানান কর্মকর্তারা। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধেই এই হত্যাকাণ্ড। মোসাব্বিরকে গুলি করে পালানোর সময় অস্ত্রসহ যে 2 ব্যক্তি দেখা যায় তাদের একজন রহিম, অপরজন জিনাত। গোয়েন্দাদের দাবি মতে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন জিনাত, অপর 3 জন বিল্লাল, রিয়াজ ও আব্দুল কাদির। বিল্লাল, কাদির ও শুটার রহিম আপন 3 ভাই, এর মধ্যে রহিম এখনও পলাতক। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। মোসাব্বির হত্যার কারণ হিসেবে আলোচনায় আসে কারণ বাজার কেন্দ্রিক চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধ। তবে একাধিকবার জানতে চাওয়া হলেও এই ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দেননি কর্মকর্তারা। কিছুদিন আগে উনি একটা করেছিল, মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের দাঁড়াইছিল। তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের ভাবে রাজনৈতিকভাবে উপরে উঠতেছে। এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। বিদেশ থেকে পুরস্কার ঘোষিত জেএমপির তালিকাভুক্ত একের শীর্ষ সন্ত্রাসী এ হত্যাকাণ্ডের অর্থায়ন করেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। একই সঙ্গে এই ঘটনায় মহানগর উত্তর বিএনপির বহিষ্কৃত এক নেতা সহ কয়েকজনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে তদন্ত সূত্রে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ী সদর হাসপাতালে প্রায় 1 মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট চলছে। জেলা সদরের ফার্মেসিগুলোতে প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তবে অভিযোগ আছে অতিরিক্ত টাকা দিলে হাসপাতাল কম্পাউন্ডে মেলে ভ্যাকসিন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি জানা নেই তাদের। চাহিদা অনুযায়ী শিগগিরই মিলবে টিকা, আশা তত্ত্বাবধায়কের। প্রায় 15 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 100 শয্যা বিশিষ্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। প্রতিদিন যেখানে চিকিৎসা নিতে আসেন জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার বাসিন্দারা। বিভিন্ন রোগের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নেন কুকুর বেড়ালে কামড়ানো রোগীরাও। প্রতিদিন জেলা সদরে গড়ে প্রায় 200 র্যাবিস ভ্যাকসিনের প্রয়োজন হয়, কিন্তু গত 13 ডিসেম্বর থেকে হাসপাতালটিতে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। সংকট রয়েছে জেলা সদরের ফার্মেসিগুলোতেও, ফলে ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ আছে টাকা দিলে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরেই মিলছে কাঙ্ক্ষিত ভ্যাকসিন। এখানে আসছি আমার মেয়ের ভ্যাকসিন দিতে, এখন ভ্যাকসিন বলতেছে সাপ্লাই নেই। বুঝলাম ভ্যাকসিন নেই, কিন্তু আমরা যদি 2000 টাকা দেই এই ভ্যাকসিনটা কোথা থেকে আনবে? ইব্রালে কেমন দিচ্ছে, আমার মেয়ের 2 ডোজ দিচ্ছে 120 টাকা করে। 3য় ডোজ নিতে আসছি, কালকে 500 টাকা চাইছে, আমি টাকা নিয়েছি 120 টাকা আর ভাড়া 60 টাকা, পরে আর দিতে পারি নাই। সদরের কোনো ভ্যাকসিন নাই, ভ্যাকসিন যতই বা পাওয়া যায় তা 120 টাকার জিনিস 1000 টাকা করে দাম চায়। ডিসেম্বরের 13 তারিখ থেকে আমাদের ভ্যাকসিন সাপ্লাই নাই। আমরা যারা কিনে নিয়ে আসতেছে 4 জন গ্রুপ করে আমরা দিয়ে দিচ্ছি ভ্যাকসিন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে, আর হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে ভ্যাকসিন বিক্রির বিষয়টি জানা নেই তার। ডিসেম্বর মাসের 13 থেকে মোটামুটি কোনো ভ্যাকসিন নাই বললেই চলে, এবং আমরা ঢাকায় যোগাযোগ করেছেন, অধিদপ্তরকে আমাদের জানিয়ে দিয়েছেন যে আগামী 1 মাসের ভিতরে হয়তো এই ভ্যাকসিন জোগাড় হবে, আমাদের 1 মাস পর যোগাযোগ করতে বলে। বর্তমানে বাজারেও কিন্তু এই ভ্যাকসিনের অ্যাভেলেবল ওইরকম না, এই জন্য কেউ যদি এই বেশি দামে বিক্রি করে থাকে সেটা আসলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখার কথা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 6000 রোগী জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে থাকেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নেত্রকোনা হাওড় অঞ্চলে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও পটাশ। অভিযোগ বরাদ্দের সার পাচার হচ্ছে পাশের জেলায়, আর দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখা হচ্ছে ডিলার পয়েন্ট। এতে বোরো মৌসুমে ফসল উৎপাদন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। নেত্রকোনার দুর্গম হাওড়াঞ্চলে বছরের একমাত্র ফসল বোরো ধান, কিন্তু মৌসুমের শুরুতেই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সারের সংকট।
খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজার। পাশাপাশি দুটি ডিলার পয়েন্ট থাকলেও দিনের বেশিরভাগ সময় সেগুলো থাকে বন্ধ। চাষিদের অভিযোগ, যখন খোলা হয় তখনও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 200 থেকে 400 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ইউরিয়া সহ সব ধরনের সার। শুধু পাঁচহাটি নয়, পুরো হাওড়াঞ্চলে বেশি দামে বিক্রি হয় সার। সার মাটিয়া সার যেটা এটা আমরা কিন্তু বিশাল খাইছিস, এটাই কিন্তু মিলতেছে 1500 বস্তা তাও সকালে আইলে বিকালে হয় না, বিকালে গেলে 3 দিন 5 দিন এবার ঘুরে ঘুরে সার আনে। অতিরিক্ত দাম রাখার বিষয়ে জানতে চাইলে পাওয়া যায়নি ডিলারদের। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের সার পাচার করা হচ্ছে পাশের জেলাগুলোতে। পতিত সরকারের 2 নেতার নামে রয়েছে ডিলারশিপের লাইসেন্স। তাদের বিরুদ্ধে মামলা থাকায় পলাতক তারা। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে অতিরিক্ত দামে বিক্রি। ডিলারের নিউজ দিছে যে সারের ক্রাইসিস পড়ে যাবে, তোমরা তাড়াতাড়ি সার নেও। কারণ আমরা তো কৃষক মানুষ, আমরা ভাবলাম যে তো ক্রাইসিস পড়ে যাবে, তো আমরা সারটা পাইতাম না। আর ভ্যান ক্যাশ আমাদের কোনো ভাউচারও দেয় না, কোনো লিখিত কোনো নামও লেখে না, কিছু লেখে না। এই অতিরিক্ত দামে 1650 টাকা দামে ভ্যান ক্যাশ টাকা রাখতে রেখে আমাদেরকে সার দিতেছে। দাম 1600 টাকা, আর সরকারি লেট আমরা যেটা শুনছি 1080 টাকা। তাহলে এত ফারাকের সার কৃষক কিভাবে গৃহস্থী করবে, সাধারণ মানুষ দিন যাপন কিভাবে করবে? সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকলেও মাঠ পর্যায়ে কৃষক পাচ্ছেন না নির্ধারিত দামে সার। ফলে সময় মতো জমিতে চাষাবাদ শুরু করতে না পারায় উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। পয়লা বছর শুরু হয়েছে, যদি সারের দর বাড়তে থাকে তাহলে আমরা কিভাবে চলবো, গৃহস্থী কেমনে করুন? যেখানে সরকারি রেট আছে, আমরা সরকারি রেটে কোনো কিছু পাচ্ছি না, বিধায় আমাদের এখানে 100 টাকা 150 টাকা বেশি রাখতে পারতেছে। অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি স্বীকার করলেন কৃষি কর্মকর্তাও। আশ্বাস দিলেন, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। সরকার নির্ধারিত মূল্যে পায় জন্য ব্যবস্থা করছি। আমরা গত 2 সপ্তাহ আগেও তারা আমাদের ওখানে মোবাইল কোটা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, এবং এই ধরনের যারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। বোরো মৌসুমে সার সংকট কাটিয়ে উঠতে নিয়মিত তদারকি ও সঠিক বিতরণ নিশ্চিত করার দাবি কৃষকদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। পৌষের শীতে উষ্ণতা ছড়াচ্ছে সরিষা ফুল। হলুদ সবুজের মিশেলে ছেয়ে গেছে বিস্তীর্ণ প্রান্তর। সরিষা আমাদের আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, এবার সরিষার ফলন কেমন, আর শীতের কারণে কি কোনো প্রভাব পড়েছে কিনা ফলনে, উৎপাদনে, জানাবেন। নাবিলা, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলায় কিন্তু সবচেয়ে বেশি সরিষা উৎপাদন হয় সারা বাংলাদেশের মধ্যে। চলনবিল অধ্যুষিত এই জেলায় কিন্তু এবছরে ব্যাপক পরিমাণ সরিষা এবং মধু উৎপাদন হচ্ছে। কৃষি অধিদপ্তরের হিসেব অনুযায়ী প্রায় এবছরে সরিষা এবং মধু মিলে 1100 কোটি টাকার কিন্তু একটি বাণিজ্য করবেন কৃষক। দেখার চেষ্টা করি, আপনি দেখতে পারবেন যে আসলে কি একদম হলুদের সমারোহ পুরো মাঠ জুড়ে। যেহেতু দু চোখে যত দূর যায় তত দূর পর্যন্ত কিন্তু শুধু হলুদের সমারোহ, এবং মৌমাছিদের যে ছুটে চলা মধু আহরণের ব্যস্ত সময় কিন্তু পার করছে আসলে মৌমাছিগুলো। কৃষি অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছরে সিরাজগঞ্জে 90,555 হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে। কৃষকরা বলছেন যে প্রতি বিঘাতে তাদের 5 থেকে 6,000 টাকা খরচ করে প্রতি বিঘাতে তারা কিন্তু 7 থেকে 8 মণ সরিষা এবছর উৎপাদন করতে পারবে। এই সরিষা থেকে মধু উৎপাদনের জন্য প্রায় 3000 মৌ বক্স বসানো হয়েছে। 2 শতাধিক এখানকার যারা মৌ চাষি রয়েছেন তারা কিন্তু এই মৌ বক্সগুলো বসিয়ে তারা এখানকার থেকে মধু আহরণ যে করা হচ্ছে, সেই আহরণ কিন্তু মধু কিন্তু তারা বাজারজাত করছেন। একদম খুব ভালো একটি মূল্য পাচ্ছেন এখানকার মৌ চাষিরা। এবছরে বিশেষ করে কৃষি অধিদপ্তর জানিয়েছেন আমাদেরকে যে এবছরে প্রায় এখানে 1.5 লক্ষ টন এখানে সরিষা কিন্তু তাদের একটি লক্ষ্যমাত্রা রয়েছে। একই সাথে কিন্তু 450 টন এখানে মধু উৎপাদন করা হবে, যার দুটি মিলে কিন্তু বাজার মূল্য হবে 1100 কোটি টাকা, যা কিনা সিরাজগঞ্জের কৃষকদের জন্য বড় একটি সফলতা আসে এই মধু এবং সরিষা থেকে। যে কারণে কিন্তু সরিষা উৎপাদনের জন্য এখানকার কৃষকরা কিন্তু ব্যাপকভাবেই তাদের সেই সরিষা চাষগুলো করে যাচ্ছে। এবছরে আবহাওয়া অনুকূলে থাকার কারণে কিন্তু সরিষার চাষ কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে মাঠ জুড়ে শুধু হলুদের সমারোহ। এই হলুদের সমারোহের মধ্যে দিয়ে বিশেষ করে চলনবিল অধ্যুষিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সবগুলো এলাকা জুড়েই কিন্তু আসলে এবার সরিষার ব্যাপক চাষ হচ্ছে। এবার যদি আবহাওয়া এই অনুকূলেই থাকে তাহলে কিন্তু লক্ষ্যমাত্রা যে রয়েছে সেই লক্ষ্যমাত্রা কিন্তু ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষকরা। তবে কৃষি অধিদপ্তর বলছেন যে প্রতি বছরে নয়, এবছরে কিন্তু আসলে আমাদের লক্ষ্যমাত্রা সেটি কিন্তু ছাড়িয়ে যাবে সরিষাতে, যদি আবহাওয়া সেটি অনুকূলে থাকে। যদি এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে, বিশেষ করে মধুতে কিন্তু এবার ব্যাপক পরিমাণে একটি সাড়া জাগিয়ে তুলেছেন। আপনারা জানেন দেশে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে
রয়েছে তারা কিন্তু সকলেই সিরাজগঞ্জ থেকে মধু সংগ্রহ করছেন তাদের সেই মধু যে বাজারজাতকরণ করার জন্য। একই সাথে সরিষার তেল জাতীয় যত কোম্পানিগুলো রয়েছে সকলেই কিন্তু আসলে সিরাজগঞ্জের কৃষকদের দ্বারে দ্বারে আসছেন সরিষা এবং মধুর জন্য। এই ছিল আসলে সিরাজগঞ্জ সবকিছু মিলে কিন্তু আসলে এবার মধুর ব্যাপক এবার লক্ষ্যমাত্রা যেটি রয়েছে সেটাকে ছাড়িয়ে যাবে মনে করছেন কৃষি অধিদপ্তর। নাবিলা। রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ। শীত মানেই নানা সবজির সমারোহ, আর সেসব দিয়েই যদি রান্না হয় খিচুড়ি, রসনা বিলাসে সেটি যোগায় নতুন মাত্রা। ব্যতিক্রমী এক সবজি খিচুড়ি উৎসব অনুষ্ঠিত হয়ে গেল পাবনার বেড়া উপজেলায়। আগামী প্রজন্মই আয়োজন ধরে রাখবে প্রত্যাশা আয়োজকদের। চাউল এই মিলে সার্বিক মিলে আমাদের গ্রামবাসী যারা আছে সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটা প্রতি বছর হয়। আদা বাটা রসুন বাটা হচ্ছে, এগুলো দেখতে কষ্ট মনে হলে কিন্তু আমাদের কাছে অনেক আনন্দের। আমাদের এই সবজি ভাগ করা আছে, যেমন মূলা, গাজর, ফুলকপি, পাতাকপি, নানান ধরনের সবজি প্রত্যেকটা বাড়িতে আমাদের ভাগ ভাগ করে দেওয়া আছে। আবেগ অনুভূতি কাজ করে, আমরা অপেক্ষায় থাকি কবে উৎসবের ডেট হবে, কবে আমরা বাড়ি যাব। সবাই সহযোগিতা করে আর্থিক, সামাজিক মানে শ্রম ইত্যাদি দিয়ে আমরা এটাকে একটা সামাজিক মেলবন্ধন হিসেবে দেখি। প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন, জামাই, মেয়েকে নিয়ে এসে একদম উৎসব মুখর পরিবেশেই প্রোগ্রামটা প্রতি বছর হয়ে থাকে। ঈদের চেয়ে মনে হয় বেশি আনন্দ, কারণ এখানে অনেক লোকের সমাগম দেখা যায়। ঈদে একটা মাঠে হয়তো 400, 500 বা 1000 লোক ঈদের মাঠে আসে। ইরানের চলমান আন্দোলনে হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা। হতাহতদের সন্ধানে হাসপাতালগুলোয় ভিড় করছে স্বজনরা, যদিও কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। অন্যদিকে বিক্ষোভের জেরে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের কথা জানিয়েছে তেহরান। রোববার তাদের জানাজা অনুষ্ঠিত হয়, যোগ দেয় হাজারো মানুষ। নিহতদের শহীদ আখ্যা দিয়েছে দেশটির প্রশাসন। অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আবারও মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরান। পাল্টাপাল্টি হামলার দ্বার প্রান্তে দুদেশ। বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার ছক কষছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরানের হুমকি, এ পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। ইরানে বিক্ষোভ দমনের বিরুদ্ধে শুরু থেকেই সরকারকে হুমকি ধামকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এবার তেহরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরালো করছে ওয়াশিংটন। একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে সপ্তাহ ধরে অঞ্চলটিতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম স্থানান্তর করেছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন হলো, ইরানে মার্কিন হামলা হলে কি হাত কুটিয়ে বসে থাকবে তেহরান? এর সম্ভাব্য উত্তর অবশ্য মিলেছে মাস কয়েক আগেই। নিজেদের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের হামলার পরও চুপ থাকেনি খামেনি প্রশাসন। ধারণা করা হচ্ছে ইরানে সম্ভাব্য মার্কিন হামলা দেশটিকে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকিতে ফেলবে। কেননা তেহরানের রেঞ্জের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত 40,000 মার্কিনী এবং তাদের সেনা ঘাঁটি। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য বলছে মধ্যপ্রাচ্যের 19টি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সেনা সদস্য উপস্থিত কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। এছাড়াও মিশর, ইরাক, জর্ডানের বেস থেকেও চলে ইরানের উপর নজরদারি, হয় নিয়মিত মহড়াও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ এয়ারবেস। 60 একরের সামরিক স্থাপনাটিতেই 10,000 মার্কিন সেনা ও তাদের পরিবারের বাস। মোতায়েন রয়েছে শতাধিক এয়ারক্রাফট। আর বাহরাইনে বিদ্যমান নৌঘাঁটির সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক নেভাল সাপোর্ট পায় যুক্তরাষ্ট্র। এখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5ম নৌবহর। গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরীও থাকে এখানে।
ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা হলেও ধারণা করা হয় সক্ষমতার সবটুকু দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটির যথেষ্ট ক্ষতি সাধন করতে পারবে ইরান। আর সরাসরি মার্কিন মুলুকে হামলার সক্ষমতা দেশটির আছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অনিক রহমান, যমুনা নিউজ। জঙ্গি সংগঠন আইএস এর মতো ইরানে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা, এমন মন্তব্য করেছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। একই সাথে পুলিশ প্রধানের দাবি, বিক্ষোভকারীদের সরকার পতনের ষড়যন্ত্রের টোপ হিসেবে ব্যবহার করছে শত্রুরা। যারা এখনও তা বোঝেনি তাদের শেষ পরিণতি হবে মৃত্যু, এমন হুঁশিয়ারিও দেন তিনি। গেল 2 সপ্তাহ ধরে ইরানের বেশ কিছু ধর্মীয় আর সরকারি স্থাপনায় হামলা চালানো হয়েছে। নিহত কমপক্ষে 109 জন নিরাপত্তা কর্মী। সপ্তাহ 2 আগে অর্থনৈতিক সংস্কারের দাবিতে ইরানে শুরু হয় আন্দোলন। তবে কিছুদিনের মধ্যেই উঠতে থাকে খামেনি সরকারের পতনের ডাক। শহর থেকে গ্রামাঞ্চল, দেশ জুড়ে ছড়িয়ে পড়ে চরম অরাজকতা। এমন পরিস্থিতিতে উত্তেজিত জনগণকে সরকারি ভাতা প্রদানের ঘোষণা দেয় খামেনি প্রশাসন। তবে এতেও দমানো যায়নি বিক্ষোভকারীদের। দেশ জুড়ে বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় হামলা চালানো হয়, অগ্নিসংযোগ করা হয় জেনারেল কাশেম সোলাইমানির ভাস্কর্যে। এমনকি মসজিদ সহ শিয়াদের বিভিন্ন ধর্মীয় স্থাপনায়ও হামলা হয়। বিক্ষোভ দমাতে গিয়ে প্রাণ হারান দেশটির শতাধিক নিরাপত্তা কর্মী। বিক্ষোভ নিয়ে আগে থেকেই সংশয় প্রকাশ করছিল ইরানের প্রশাসন। বেশ কয়েকটি বিদেশি প্ল্যাটফর্মের মাধ্যমে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগও ওঠে। সম্প্রতি মসজিদ আর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার ঘটনাকে জঙ্গি গোষ্ঠী আইএসের কর্মকাণ্ডের সাথে তুলনা করে তেহরান। কাউকে গলা কেটে আবার কোন কোন ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করেছে তারা। এসব কর্মকাণ্ড জঙ্গি গোষ্ঠী আইএসের মতোই নিষ্ঠুর। সরকারি কর্মকর্তাদের দাবি, অনেক আগেই বিদেশি শক্তি কবজা করে নিয়েছে আন্দোলন। এখন বিক্ষোভকারীদের টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ এ পরিস্থিতিকে দাঙ্গা হিসেবে বিবেচনা করছে। যারা বিক্ষোভ করছে তাদের জানা উচিত তাদের টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর শেষ পরিণতি হবে মৃত্যু। গেল 2 দিনে ইরানের অভ্যন্তরে বিক্ষোভ অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন ইরান ভিত্তিক বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য সহ পশ্চিমা বেশ কিছু দেশে খামেনি সরকার বিরোধী বিক্ষোভের পক্ষে সমাবেশ করছে কয়েকটি সংগঠন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।